স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। রাজধানীর কারণ বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে সন্ধ্যার আগে সরে যায় জিয়াফতের আহ্বানে আসা আন্দোলনকারীরা। রাজশাহীতেও প্রথম আলো অফিসে ভাঙচুর হয়েছে। এদিকে গণমাধ্যমে হামলা এবং বন্ধের চাপ সহ্য না করার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রথম আলো কার্যালয়ের সামনে আজও জড়ো হন আন্দোলনকারীরা। তারা বলছেন এই পত্রিকা ভারতীয় আগ্রাসনের সহায়তা করছে, কথা বলছে ফ্যাসিস্টদের পক্ষে। এ সময় বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এজন্য দুপুর থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে বিপুল পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়। বন্ধ রাখা হয় কার্যালয়ের মূল ফটক। বেশ কিছু সময় অবরুদ্ধ ছিলেন প্রথম আলোর সংবাদকর্মীরা। যারা সুশীল এবং সবসময় যারা ইন্ডিয়ার পক্ষে থাকে তারাও কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধেই ফেসবুকে অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি আপামর জনসাধারণ এই আন্দোলনের পক্ষে আছে। আমরা চাচ্ছিলাম যে এই দায়টা তারা স্বীকার করবে, তারা পদত্যাগ করবে। এদিকে রাজশাহীতেও প্রথম আলোর কার্যালয়ের সামনে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী তৎপরতার অভিযোগ তোলেন। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে গণমাধ্যম ইস্যুতে কথা বলেন তথ্য উপদেষ্টা। কোন পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার থেকে প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বিভিন্ন কর্মসূচি করছে আন্দোলনকারীরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে ঋণের নামে জড়ো হওয়ার থেকে শুরু করে একদিনে এত হামলার ঘটনা সরকারের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার জন্য জানিয়েছেন তথ্য উপদেষ্টা। আর স্থানীয় সরকার উপদেষ্টা জানালেন, 2 কলেজের হামলার ঘটনায় নিহতের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। সোমবার দিনব্যাপী ঢাকার বিভিন্ন প্রান্তে আন্দোলন আর বিক্ষোভ, হামলা হয় প্রথম আলোর আঞ্চলিক অফিসেও। দেশের এমন উত্তাল পরিস্থিতিতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি 2 উপদেষ্টা। তথ্য উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে জানাতে হবে সরকারকে। সংস্কারের পদক্ষেপ বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তার। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কাজ থেকে যাতে আমরা বিরত থাকি। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আরেক উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের ওপর পুরনো কায়দায় চাপ প্রয়োগ করতে চায়নি সরকার। তবে হামলা লুটপাটে অংশ নেয়াদের বিরুদ্ধে ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুর এবং মারধর, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। যে কোনো ধরনের আন্দোলনে রাইট ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয়, হতাহতের মতো ঘটনা ঘটে, এই ধরনের ঘটনা এড়িয়েই যেন আমরা পুলিশ ব্যবস্থা নিতে পারে, সেজন্য পুলিশকে প্রস্তুত করা হবে। তবে সেটার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। পরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর চিন্ময় দাস ব্রহ্মচারীর ব্যাপারে ডিএমপি আপনাদেরকে জানাবেন। আমরা যেটা জানি উনি আটক হয়েছেন এবং উনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে, সেটা ডিএমপি আপনাদেরকে ফার্দার আরো ডিটেইলস জানাবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে অস্থিরতা তৈরি করতে বিতাড়িত ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র পথ নির্বাচন। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভা। এতে অংশ নেন বিএনপি জামাত সহ সাংবাদিক নেতারা। এ সময় বিভিন্ন কালাকানুন তৈরি করে আগে সাংবাদিকদের দমিয়ে রাখার সমালোচনা করেন বিএনপি নেতারা। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা
প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। 15 থেকে 17 বছর বারবার আমরা ভুল করেছি, অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে, পলিসি মেকিং এ ভুল হয়েছে। আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন। আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি আমরা দেখতে চাই না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে নির্বাচন দেওয়ার তাগিদ দেন তিনি। স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন, বেতন কাঠামো সহ নানা বিষয়ে বিএনপি কাজ করবে বলেও জানান তারেক রহমান। আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। চ্যালেঞ্জ নয়, নির্বাচন কমিশনের দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছেন নতুন কমিশনাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, আমরা মনে করি এটা একটা অপরচুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। সংশোধিত আইনে 3 বাহিনীর সাথে পুলিশ ও র্যাবের বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সাথে বিদেশে অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যদিও এই আইনে কোনো দলের বিচার করা যাবে না বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। বিতর্কিত এই আইনকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে। বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়িত থাকলে তাদেরও বিচার করা যাবে এই অধ্যাদেশে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। নতুন অধ্যাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। মামলা নেওয়ার মতো ঘটনায় মামলা না নিলে সংশ্লিষ্ট থানার ওসিদের বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। সকালে ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এটা হবে না। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। যদি অ্যাকশন না পান আমাকে বললেন, আমি চলে যাবো, আমি চাকরি করব না, আমি কমিশনার থাকতে চাই। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে ডিবি অফিসের সামনে চলছে প্রতিবাদ। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু, তার কাছ থেকে জানবো বিস্তারিত। অপু, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা সবশেষ জানাবেন।
সাথে এই কিছুক্ষণ আগে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যে মানুষ রয়েছেন তারা কিন্তু এই ডিবি অফিসের কার্যালয়ের সামনে এসেছেন। তারা এখানে যে তাদের নেতা তার মুক্তির দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা যদি আমাদেরকে বলেছেন যে তারা এখন পর্যন্ত ডিবি অফিস থেকে কোনো পুলিশ বা কোনো কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করেননি, মূলত তাদের সাথে কথা বলার জন্যই তারা কিন্তু এখানে রয়েছেন। সনাতনী জাগরণ মঞ্চের যে মুখপাত্র রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে কিন্তু আজকে রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়, গ্রেপ্তার করা হয়। এরপরে কিন্তু তাকে ডিবি অফিসে নিয়ে আসা হয় বলে আমরা কিন্তু একটি সূত্রের মাধ্যমে জানতে পারি। তারই প্রেক্ষিতে কিন্তু এখানে যে সনাতনী জাগরণ মঞ্চের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। আমরা এখানে একজন সনাতনী ধর্মাবলম্বী মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদেরকে একটু বলবেন যে আপনারা কি কি দাবি দেওয়া নিয়ে এখানে এসেছেন। আপনারা সবাই জানেন সেই 9 আগস্ট থেকে সনাতনীদের উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সনাতনী জনগণের পক্ষ থেকে যে 8 দফা দাবি ছিল, সেই দাবির অন্যতম একজন আন্দোলনকারী সমন্বয়ক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজকে ডিবি পরিচয়ে তুলে আনা হয়েছে। এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আমরা দাবি করছি তার অনতিবিলম্বে বিনা শর্তে তার মুক্তি দাবি করছে এবং সেই সাথে শাহবাগে বর্তমানে তার মুক্তির দাবিতে সমবেত হিন্দু সনাতনী জনগণের উপরে যারা অত্যাচার করেছে, যারা হামলা করেছে, অবিলম্বে তাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এমনটাই কিন্তু বলছেন তারা এখানে ডিবি কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য তারা এখানে অপেক্ষা করছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে তাদের সাথে কেউ এখানে এসে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, পাশাপাশি কিন্তু তার মুক্তিও দাবি করছেন। ধন্যবাদ অপু। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ঢাকা মহানগরে আপাতত চলতে পারবে ব্যাটারি চালিত রিকশা। চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। বিকেলে এই আদেশ দেয় চেম্বার আদালত। এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এর আগে সকালে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সংকট সমাধানে ডিএমপির সঙ্গে বৈঠকও করে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। সোমবার বেলা 3টার দিকে এ আদেশ দেয়া হয়। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন চালকরা। আমাদের চলার একটা সিদ্ধান্ত দিতে হবে। যদি পুলিশ আবার দরবার করে শাহজাদপুর যাইতে পারবো না, পুলিশ প্লাজার আসতে পারবো না, তাহলে আমাদের ওই রায় আমরা মানি না। আমাদের তো একটা পেট আছে, আমাদের যদি একবারে যদি বন্ধ করে দেয় তাহলে তো আমরা অচল হয়ে যাব। এর আগে সকালে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের চেষ্টা করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় তারা বিক্ষোভ করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়ক ছাড়েন তারা। এদিকে সংকট সমাধানের অংশ হিসেবে সোমবার সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। চাঁদাবাজদের যেহেতু আমরা চাঁদা দেই, সরকারি আওতায় যদি নেয়, আমরা চাই সরকারের আমাদের আয়ের থেকে একটা অংশ দিতে, আমাদের বৈধকেরা দেহ, আমাদের টাকা দেহ, দেশের উন্নত হোক। যাত্রাবাড়ি অঞ্চলে কালকে মাইকিং হয়েছে, 2টা পয়েন্ট বলে দেওয়া হয়েছে, এই 2 পয়েন্ট এসে টোকেন নিয়ে যেতে বলা হয়েছে। এটা কারা, এটা চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এটা হবে না। আর আমার পুলিশ যদি এই ধরনের কাজে চাঁদাবাজি বা ভাগ খায়, আমার কাছে খালি নিয়ে আসেন, অ্যাকশন না পান আমাকে বললেন। বিকেলে হাইকোর্টের রুল স্থগিত করে চেম্বার আদালত। আমার মূল বক্তব্য ছিল একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সমাবেশে যোগ দিলে মিলবে সর্বনিম্ন 1 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে গ্রামের শত শত নিরীহ মানুষকে ঢাকায় নিয়ে আসার অভিযোগ উঠেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের বিরুদ্ধে। রবিবার মাঝরাত থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত এই ঘটনায় জড়ো হওয়া মানুষদের দেখা যায় রাজধানীতে। তবে নির্দিষ্ট করে কারো নাম বা সংগঠনের পরিচয় স্পষ্ট করেনি আগত লোকজন। বাসযোগে আসা মানুষের সাথে কথা বলে জানা যায় বেশিরভাগই নিম্ন
আয়ের। বাস ভর্তি করে এসেছেন লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, নারায়ণগঞ্জ সহ প্রত্যন্ত এলাকা থেকে। আমি লিখে বুঝি না, বিএমপিও বুঝি না স্যার। আমরা কইছে আর বিনা সুদে টাকা দিব, মানে লাখ সবাই লাইয়ে আর তার নাম রুমনা বেগম। বাজে এনে মানে গাড়ি দেখতেছি কমপক্ষে 400 গাড়ি আছে। আমরা সুন্দরভাবে হেগুলো বুঝে আবার পাড়িয়ে দিছি। আওয়ামী লীগের একটা এজেন্ট, ওনাদের একটা চক্রান্ত যে এইখানে মানে আজকে আমরা এই স্বাধীনতা পাইছি, এই স্বাধীনতারে আবার কিভাবে ওনারা ব্যাঘাত ঘটাইব, দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে তারা তৈরি করব। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। নাটোরে শীতকালের কুমড়ার বড়ি তৈরি করে সংসারের সচ্ছলতা ফিরেছেন নারী উদ্যোক্তারা। মাসকলার ডালের সঙ্গে নানা উপাদান মিশিয়ে তৈরি হয় পুষ্টিকর এই খাবার। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও ভালো চাহিদা থাকায় বাড়ছে উদ্যোক্তা। প্রকৃতির নিয়মে হেমন্তেই শীতের আমেজ গ্রাম বাংলায়। রসনায় ভিন্নতা এনেছে পিঠা সহ খাবারের নানান পদ। উত্তরের খাদ্য সংস্কৃতিতে তেমনই একটি খাবার হচ্ছে কুমড়ার বড়ি। বছরব্যাপী পাওয়া গেলেও শীতে এর কদর বাড়ে। ভালো চাহিদা থাকায় বাড়ির উঠানে বাণিজ্যিকভাবে কুমড়ার বড়ি তৈরি করছেন নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরি গ্রামের রাশেদা বেগম। শীতের 4 থেকে 5 মাস কুমড়ার বড়ি তৈরি করে সংসারের জন্য বাড়তি আয় করছেন তিনি। 10 বছর ধরেন যে বড়ি বানাই, এটা দিয়ে বিক্রি করে আমার সংসার চলে। চাল কুমড়ার সাথে ডাল, কালোজিরা, সয়াবিন সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয় কুমড়ার বড়ি। বড়ি কতটা সুস্বাদু হবে তা নির্ভর করে এই ডাল বাটা আর কুমড়া মেশানোর উপর। এরপর একটা একটা করে কুমড়ার বড়ি দেয়া হয় টিনের উপর। ভালোভাবে রোদে শুকিয়ে সেগুলো সংরক্ষণ করা হয় বিক্রির জন্য। রাশেদার মতো পুন্ডরি গ্রামের অন্তত 8 জন উদ্যোক্তা এই কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন। এই কুমড়া বড়ি এই গ্রামে 8-10 জন লোক এটা কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। এটা অনেক সুস্বাদু, এটা খাইলে গান বুঝবেন যে এটা কেমন। আমরা নিজেরা খাই এবং এই বড়িটার সুনাম দেশ বিদেশে অর্জন করেছে। উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। তাদের ব্যবসার যেন প্রসার হয়, ব্যাপ্তি ঘটে, সে বিষয়ে আমি নাটোর বিসিকে জেলা প্রধান হিসেবে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও কুমড়ার বড়ি তৈরির মধ্য দিয়ে যুগ যুগান্তরের ঐতিহ্য ধরে রেখেছেন বাঙালি নারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক প্রতিনিধি দল স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের অর্জিত অগ্রগতির প্রশংসা করেছেন। সংস্কারে উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থনও জানান তারা। দুপুরে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকের পর এসব বলেন তারা। 22 নভেম্বর কেলি এমফে রদ্রিগেসের নেতৃত্বে একটি ত্রিপক্ষীয় মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকায় আসে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা বোঝা এবং অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করাই ছিল এই সফরের মূল লক্ষ্য। শ্রম সংস্কার এজেন্ডা বাস্তবায়নে সরকারের সাথে সহযোগিতার কথাও জানিয়েছে তারা। 5 দিনের সফর শেষে আজ ফিরে যাওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলের। ডিবিসি সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কি থাকবেন সাকিব আল হাসান? বিসিবি সূত্রের খবর, তাকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে মুশফিক শান্তরা না থাকায় জাতীয় দলের জার্সিতে সাকিবকে চাইছেন খোদ বোর্ড সভাপতি, হেড কোচ আর ক্যাপ্টেন। টেস্টের পরই ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজের সময় যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে সাকিব আল হাসানকে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কি টাইগার জার্সিতে দেখা যাবে দেশসেরা এই অলরাউন্ডারকে? বাংলাদেশের হয়ে সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি চেয়েছিলেন চিরচেনা মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে। তবে দেশের নিরাপত্তা ঝুঁকি থাকায় শেষ পর্যন্ত সেই ইচ্ছাটা পূরণ করতে পারেননি সাকিব। হতাশা আর অভিমান থেকেই রাজি হননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। অবশ্য বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল প্রস্তুতি না থাকায় খেলতে চাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে অবশ্য তেমন কোনো ইস্যু সামনে আসার কথা না। উমরা শেষে আরব আমিরাতে টি10 লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব। তার দল ভালো করতে না পারলেও ঠিকই নিজের জাত চিনিয়েছেন তিনি।
বিসিবি সূত্রের খবর সাকিবকে রেখেই ওয়ানডে দল গঠনের পরামর্শ দিয়েছেন নির্বাচকরা। একই মত বোর্ড প্রধান, হেড কোচ আর অধিনায়কের। কারণ দলের সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক আঙুলের চোটে ছিটকে গেছেন এই সিরিজ থেকে। গ্রোয়েন ইনজুরিতে সাদা বলের সিরিজ মিস করবেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবার পিতৃত্বকালীন ছুটি নেয় ওয়ানডে দলে থাকবেন না কাটার মাস্টার মুস্তাফিজ। শান্তর জায়গা পুষিয়ে দেবেন লিটন, আর তাফিজের পরিবর্তে দলে আসবেন তানজিম সাকিব। আর মুশফিকের বিকল্প হিসেবেই সাকিবকে চাইছে ম্যানেজমেন্ট। ক্যারিবীয়দের বিপক্ষে থাকবেন কিনা তা নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি সাকিব। তবে জানা গেছে তাকে বিবেচনায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অবশ্য চূড়ান্ত দল ঘোষণার আগ পর্যন্ত সাকিব ইস্যু নিয়ে ধোঁয়াশা থাকছেই। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।